বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের প্রিয়দংশ, যেটা তোমাদের পাঠ্য আছে। সেই অংশটি কিন্তু আমি আজকে লাইন ধরে ধরে ব্যাখ্যা করে আলোচনা করে দেব। তাহলে এই গল্পটি বা এই উপন্যাসটির যে প্রিয়দংশ, সেই গল্পটি আলোচনা করার আগে এই গল্পের লেখক পরিস্থিতি সম্পর্কে আমি একটু বলবো, তারপরে গল্পের মধ্যে যাব। তাহলে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি একটু বলবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দে। জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে। রবীন্দ্র সমসাময়িক উপন্যাসিকদের মধ্যে তিনি ছিলেন উল্লেখযোগ্য। বর্ণময় জীবনের অধিকারী শরৎচন্দ্রের লেখায় তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বাংলার গ্রামীণ জীবন এবং মধ্যবিত্তদের মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সম্ভাবনা তার গল্প উপন্যাসের আশ্চর্য মুন্সিয়ানার ভাষারূপ পেয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে বড় দিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, গৃহহীন, গৃহদাহ, শ্রীকান্ত, শেষ প্রশ্ন প্রভৃতি। তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলির মধ্যে রয়েছে লালু, মহেশ, অভাগীর স্বর্গ। পাঠক মহলে আজও সমাদৃত এসব গল্প। পাঠ্যাংশ: এই রচনাটি পথের দাবি উপন্যাসের অংশবিশেষ। বাংলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকারের কিন্তু তাদের এই উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিল। তাহলে এবার গল্পে চলে যাওয়া যাক, মূল গল্পে। মূল গল্প পাঠের আগে আমি ছোট্ট করে এই গল্পের পূর্ব পাঠ অর্থাৎ এই গল্প পূর্বসূত্র সম্পর্কে একটু বলে দেব। সেটা হচ্ছে যে অপূর্বর কথা আমরা বলছিলাম, বলবো এই গল্পের মধ্যে, সেই অপূর্ব কিন্তু একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। সে কিন্তু চাকরির জন্য এই রেঙ্গুনে এসেছে তার মায়ের অমতে, এবং সেখানে এসে তার মারাঠি এক ব্রাহ্মণের সঙ্গে আলাপ হয়, যার নাম হচ্ছে রামদাস তলোয়ারকর। তার সঙ্গে সে একসাথে জলযোগ করে এবং তার বাড়িতে চুরি হয়, এবং সেই খ্রিস্টান মেয়েটি তার বাড়ির সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দেয় তাকে, এবং পুলিশের কাছে গিয়েও তারা কোনো ফল পায় না। এইসব বিষয়বস্তুগুলো সে রামদাস তলোয়ারকরকে বলেছিল, এবং পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী সন্দেহে যে থানায় একজনকে আটক করে রাখা হয়েছে, এ খবর শুনে সে কিন্তু নিমাইবাবু, তার কাকা সম্পর্কে নিমাইবাবুর সঙ্গে সে থানায় গেছিল তামাশা দেখার জন্য। সেই তার পরের থেকেই আমাদের এই অংশটি শুরু হয়েছে, আমাদের পাঠ্যাংশ। তাহলে দেখি কি আছে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জনশয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যে তাহাদের টিনের তোরং ও ছোট ছোট পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। তাহলে কি বলছে এখানে? পুলিশ স্টেশনে অপূর্ব যখন আসলো তখন দেখলো হলঘরে জনশয়েক বাঙালি মোটঘাট অর্থাৎ তাদের জিনিসপত্র নিয়ে বসে আছে। এই জগদীশবাবু ইতিমধ্যে তাদের টিনের তোরাং অর্থাৎ টিনের যে বাক্স, সেই বাক্স, ছোট ছোট বড় কিছু পুটলি তদারক শুরু করে দিয়েছে, অর্থাৎ তদন্ত বা অনুসন্ধান করা কিন্তু শুরু করে দিয়েছে। শুধু যে লোকটির প্রতি তার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকে রাখা হয়েছে। যে লোকটিকে তার সন্দেহ হয়েছে তাকে আলাদা ঘরে আটকে রেখেছে এই জগদীশবাবু। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বার্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিলেন। সেখানেই জল হাওয়া সহ্য না হয় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। এরা সকলেই উত্তর ব্রহ্মে বার্মা অয়েল কোম্পানি, কোন কোম্পানি? বার্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রির কাজ করত, এবং সেখানে তাদের ওয়েদার শ্যুট না করে অর্থাৎ জল আবহাওয়া সহ্য না হয় তারা চাকরির উদ্দেশ্যে কিন্তু রেঙ্গুনে চলে এসেছে। ইহাদের নাম ধাম বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়ে দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। তাহলে এই নিমাইবাবু কিন্তু থানার বড়োবাবু। অন্য সব লোকজনের নামধাম বিবরণ পরীক্ষা করে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে লোকটিকে ধরে আনা হয়েছে তাকে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো।
লোকটি আসলো কাশতে কাশতে। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়ে যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, অর্থাৎ তার গায়ের রং ফর্সা কিন্তু পুড়ে তামাটে বর্ণ হয়ে গেছে। তো তার বয়স 30-32-এর বেশি বেশি নয়, এজন্য তাকে খুব রোগা দেখাচ্ছিল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাতে লাগলো। সহসা আকাঙ্ক্ষা হয় সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই, অর্থাৎ সংসারের যে ধার্য সময়, সেই সময় কিন্তু মেয়াদ মানে ধার্য সময়, কিন্তু আর বেশি দিন নেই বলে মনে হয়েছিল। ভিতরের কি যেন একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। অর্থাৎ তার ভিতরের মধ্যে দুরারোগ্য মানে একটা কঠিন রোগ, যেটা সহজে সারে না, সেরকম রোগে কিন্তু তার দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কিন্তু অপূর্ব আশ্চর্য লেগেছিল সেই রোগা মুখে এক তার চোখ দুটির একটা আশ্চর্য যেন অদ্ভুত একটা দৃষ্টি আছে। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই যেন বৃথা। অর্থাৎ তার চোখের বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যেন তাহাতে আছে। ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে, সাবধানে দূরে দাঁড়ানোর প্রয়োজন কেন, কে কথা বলেছিল? অর্থাৎ তার চোখের বর্ণনা দেওয়া বৃথা। তার চোখটা এমন গভীর জলাশয়ের মতো দেখাচ্ছে যে সেখানে দেখলে যেন ভয় হয়, অর্থাৎ সেখানে কোনো খেলা চলবে না, সাবধানে তাকে দূরে দাঁড়িয়ে থাকতেই হবে। ইহার কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকিয়ে আছে, মৃত্যুও যেখানে প্রবেশ করতে সাহস করে না। অর্থাৎ সেই যে চোখের অতল তলে, অর্থাৎ যেখানে তল নেই, সেই সেই অতল অনেক গভীরে তার ক্ষীণ খুব ক্ষুদ্র প্রাণশক্তিটুকু তার মধ্যে লুকিয়ে আছে, যেখানে নাকি মৃত্যু সেখানে নাকি প্রবেশ করতে সাহস করে না। অর্থাৎ মৃত্যুর নাকি সেই জায়গায় প্রবেশ করার সাহস নেই। কেবল এই জন্যই সে যেন বাঁচিয়ে আছে, অর্থাৎ এই যে প্রাণশক্তিটুকু লুকিয়ে আছে যেখানে মৃত্যু পৌঁছতে পারে না, সেই কারণেই হয়তো সে বাঁচিয়ে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পরিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন। তখন নিমাইবাবু এই অপূর্বর কাকা সম্পর্কের হয়, কাকাবাবু সম্পর্কের, সে কিন্তু অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া হেসে বলল যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তার স্বীকার করতে হয়। বলো কি অপূর্ব? অর্থাৎ তার পোশাক আশাক দেখে কিন্তু এটা মন্তব্য করেছিল নিমাইবাবু। দেখা যাক এবার অপূর্ব কি বলছে। এতক্ষণে অপূর্ব তাহার পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করলো। অর্থাৎ সে এতক্ষণ ধরে এবার তার পোশাক পরিস্থিতির দিকে চোখ দিয়ে সে কিন্তু হাসিটা গোপন করলো। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল। এবার তার চেহারার বর্ণনা দেওয়া হচ্ছে। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী সন্দেহে যে লোকটিকে ধরা হয়েছিল, সেই লোকটির চেহারার বর্ণনা দাও। এই পুরোটাই কিন্তু চেহারার বর্ণনা। তাহলে আমি পড়ি কি কি আছে। তার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নেই বলিলেই চলে, এমনই ছোট করিয়া ছাটা। তার সামনের দিকে চুলগুলো বড় বড়, কিন্তু ঘাড় ও কানের দিকে একদম নেই, ছোট ছোট করে আর কি ছাটা। মাথায় চেরা সিঁথি, সিঁথিটা চেরা দুই পাশ দিয়ে। অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। অর্থাৎ অপর্যাপ্ত মানে প্রচুর পরিমাণে তেল দেওয়া, তৈল নিষিক্ত তেলে ভেজা, কঠিন এবং রুগ্ন কেশ হইতে, তার সেই কঠিন এবং রুগ্ন আর সেই সাথে কেশ হতে, তার মাথার চুল, কেশ মানে চুল হতে, নিদারুণ মানে একদম মানে খুব নিদারুণ নেবুর তেলের গন্ধে যেন ঘর মো মো করছে। গায়ে কি আছে? জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তার গায়ে ছিল জাপানি কোম্পানির আর কি সিল্কের রামধনু, অর্থাৎ রামধনু 7টি রং, সেরকম রঙের চুড়িদার পাঞ্জাবি। তার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের ক্রিয়দংশ, অর্থাৎ তার বুক পকেট হতে বাঘ আঁকা, আর বুক পকেটে একটা রুমাল আছে যার ক্রিয়দংশ মানে কিছু অংশ দেখা যাচ্ছে, সেই অংশে কিন্তু বাঘ আঁকা ছিল। উত্তরীয়ের কোনো বালাই নেই। উত্তরীয় বলতে এখানে চাদর জাতীয় বা চাদোয়া বা ওড়নি জাতীয় এক ধরনের জিনিস, যেটা কিন্তু ছিল না তার। পরনে বিলেতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। তাহলে পরনে কি ছিল? বিলেতি মিলের
বিলেতে তৈরি মিলের মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, খুব মসৃণ আর কি, সেই পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাফ মোজা নয় ফুল মোজা কিন্তু সবুজ রঙের, পায়ের হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে সেই মোজাটা বাঁধা ছিল। তাহলে হাঁটুর উপরে কি রঙের ফিতে? লাল ফিতে দিয়ে বাঁধা ছিল। বার্নিশ করা পামশু, তলাটা মজবুত ও টেকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, অর্থাৎ জুতোটাকে টেকসই করার জন্য লোহার নাল দিয়ে বাঁধানো। হাতে একগাছি হরিণের হাতল দেওয়া বেতের ছড়ি, অর্থাৎ হাতে একটা রয়েছে হরিণের শিং, হরিণের শিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি, অর্থাৎ বেত আমরা দেখে থাকি, বিভিন্ন অনেকে দেখে থাকবে বেতের, কিন্তু ছড়ি তার হাতে ছিল। কয়দিনের জাহাজের দখলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে, অর্থাৎ কদিনের জাহাজের দখলে কিন্তু সমস্ত কিছু তার নোংরা হয়ে গেছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ কাকাবাবু বলতে নিমাইবাবুকে অপূর্ব বলল যে এই লোকটিকে ছেড়ে দিন, কারণ এই লোকটির যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক নয়, সেটা তার জন্য আমি জামিন হতে পারি। পরে কি আছে দেখি। নিমাইবাবু চুপ করিয়া কহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, অর্থাৎ যে লোকটাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কারণ যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, সে কিন্তু শিক্ষিত এবং ডাক্তারি পাশ করা বিলেত থেকে, তার কালচার একটা অন্যরকম, তার সংস্কৃতি অন্যরকম, কিন্তু এখানে যে লোকটাকে দেখা হচ্ছে এই লোকটা কিন্তু সেরকম নয়, সেটাই কিন্তু বলতে চাইছিল অপূর্ব। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে। অর্থাৎ এখানে ট্যাকে বলতে কোমরের কাপড়কে বোঝানো হয়, ট্যাগ বলতে কোমরের কাপড়, কোমরে একটা কাপড় বাঁধা ছিল, তার মধ্যে কি আছে আর পকেটে কি আছে সেটা কিন্তু দেখতে চাইছে নিমাইবাবু। দেখা যাক তার ট্যাকে এবং পকেটে কি আছে। তার ট্যাগ হইতে একটা টাকা আর গন্ডা ছয়েক পয়সা, আর পকেট হইতে লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাজার কলকে বাহির হইয়া পড়িল। অর্থাৎ তার ট্যাগ থেকে একটা টাকা, গন্ডা ছয়েক পয়সা, পকেট হইতে লোহার কম্পাস, মাপ করিবার কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, কয়েকটা দেশলাই, একটা গাজার কলকে কিন্তু পাওয়া গেল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, তাই কারোর যদি কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশবাবু, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, অর্থাৎ কিরকম উদার মনের মানুষ ইনি। যদি কারোর কাজে লাগে তাই গাজার কলকেটা কুড়িয়ে পকেটে রেখেছেন, অর্থাৎ যদি কারোর কাজে লাগে সেই কারণে সে এটা পকেটে রেখেছে, এটা কিন্তু জগদীশবাবুকে বলছিল নিমাইবাবু। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, ক্ষণকাল মৌন থেকে অর্থাৎ চুপচাপ নীরব থেকে নিমাইবাবু বলল, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমার মধ্যে বিদ্যমান বাবা, বলতেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শোনো। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে, বুড়ো মানুষের কথাটা শোনো। এখানে বুড়ো মানুষ বলতে নিমাইবাবু নিজেকেই বলছে, অর্থাৎ সে কিন্তু ওই লোকটাকে বলছে যে তুমি নিশ্চয়ই গাঁজা খাও এবং গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ তোমার মধ্যেই আছে, আর এরকম করে আর গাঁজা খেও না, কারণ কদিনই বা বাঁচবে। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া কহিল, আগে না মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি, এইমাত্র, নইলে নিজে খাইনে। অর্থাৎ সে কিন্তু বারবার অস্বীকার করতে লাগলো যে সে গাঁজা খায় না। এখানে
গাঁজা হলো এমন একটা জিনিস যেটা কলকের ওপরে আগুন দিয়ে আর কি টানা হয়, ধোঁয়া বেরোয় তার থেকে। এই ধরনের জিনিস, এটা কিন্তু নেশা জাতীয় দ্রব্য। নেশা পান করা একদমই ঠিক নয়, নেশা খুব খারাপ জিনিস। এইবার সেই জন্য সে কিন্তু বারবার মহাপাত্র কিন্তু অস্বীকার করছে যে আমি এটা খাই না, শুধুমাত্র শুধু আমাকে দোষারোপ করবেন না, আমি এটা খাই না। নিমাইবাবু চটিয়া উঠিয়া কইলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যাবাদী কোথাকার। এবার কিন্তু জগদীশবাবু খুব রেগে গেল, বলছে আপনি দয়ার সাগর, অর্থাৎ খুব দয়া আপনার, যে নিজে খান না অথচ পরের জন্য রেখে দিয়েছেন নিজের কাছে, মিথ্যাবাদী কোথাকার, অর্থাৎ আপনি একটা মিথ্যাবাদী। অপূর্ব কইল, বেলা হয়ে গেল, আমি এখন চললুম কাকাবাবু। অর্থাৎ তার সময় হয়ে যাচ্ছে, সে চলে যাচ্ছিল, তাই বলল। নিমাইবাবু উঠিয়া দাঁড়িয়ে বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। নিমাইবাবু মহাপাত্র অর্থাৎ গিরিশ মহাপাত্রকে বলল যে তুমি এখন যেতে পারো। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভাইয়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বার্মায় এসেছে এ খবর কিন্তু সত্য। অর্থাৎ সে কিন্তু জগদীশবাবু কিন্তু একটু সন্দেহভাবে বলল যে সে সে অর্থাৎ এই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক যে বর্মায় এসেছে এ খবর কিন্তু সত্যি, সুতরাং রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখার কথা বলল। জগদীশ কইলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে অস করার দরকার নেই বড়বাবু। অর্থাৎ এই জানোয়ারটা বলতে এখানে সেই গিরিশ মহাপাত্রের কথা বলছে এখানে, যে একে ওয়াশ করার দরকার নেই বড়বাবু। বড়বাবু বলতে এখানে নিমাইবাবুকে বলা হচ্ছে। নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল, এবং তার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরং, চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর ও মন্থর গতিতে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে অপূর্ব চলে আসার সঙ্গে সঙ্গেই ওই গিরিশ মহাপাত্রও কিন্তু তার টিনের তোরং, চাটাই জড়ানো ময়লা বিছানা বান্ডিল বগলে নিয়ে সে কিন্তু মন্থর অর্থাৎ ধীর গতিতে উত্তর দিকে রাস্তা ধরে সে প্রস্থান করলো মানে চলে গেল। আশ্চর্য এই যে সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। অর্থাৎ এমন একটা আশ্চর্য ব্যাপার হলো যে সব্যসাচী সে কিন্তু ধরা পড়লো না, কোনো দুর্ঘটনা কোনো কিছুই ঘটলো না। এই যে সৌভাগ্য, অর্থাৎ সে যে ধরা পড়লো না, এই সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করলো না। বাসায় ফিরে দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করে সন্ধ্যাহ্নিক অর্থাৎ সন্ধ্যাকালীন উপাসনা, স্নান, আহার, পোশাক পরা, অফিস যাওয়া, সমস্ত নিত্য কাজগুলো কোনো বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া এক অদিষ্ট অপরিজ্ঞাত রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইল। অর্থাৎ সমস্ত কাজকর্ম সে করতে থাকলো, কিন্তু তার একটা অদিষ্ট মানে ভাগ্যের একটা অপরিজ্ঞাত অর্থাৎ একটা অজানা একটা রাজদ্রোহীর চিন্তাতেই সে কিন্তু ধ্যানস্থ হয়ে পড়ল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া, এই তলোয়ারকর তার রামদাস তলোয়ারকর তার বন্ধু, সে কিন্তু এটা লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? অর্থাৎ মনটা খারাপ দেখে ভাবলো যে বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছে, সেই চিঠিতে খারাপ কিছু আছে যার জন্য তার মনটা খারাপ। তার উত্তরে কি বলল দেখো, তার উত্তরে বলল যে কই না। তখন রামদাস জিজ্ঞাসা করলো, বাড়ির সব খবর ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কইল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। এরপর রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্র বসিয়া জলযোগ করিত, অর্থাৎ দুজনে মিলে একসাথে বসে জলখাবার খেত।
রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনিবন্ধ অনুরোধ করিয়াছিল, যতদিন তাহার মা কিংবা বাটির অর্থাৎ বাড়ির আর কোনো আত্মীয়া নারী, মানে তার আত্মীয় কোনো মহিলা এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের অর্থাৎ এই ছোট বোনের হাতের যৎসামান্য মিষ্টান্ন অর্থাৎ যৎসামান্য মিষ্টি, সামান্য মিষ্টি তাকে গ্রহণ করিতে হবে, তাকে খেতে হবে। এটা অনুরোধ করেছিল কিন্তু রামদাসের স্ত্রী। সেই অনুরোধে কিন্তু অপূর্ব রাজি হয়েছিল, অর্থাৎ ছোট বহিন সম্বোধন করে সে কিন্তু এই অনুরোধটা করেছিল মানে রামদাসের স্ত্রী অপূর্বর কাছে। অফিসের একজন পেয়াদা, ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত, অর্থাৎ তার অফিসে একজন ব্রাহ্মণ পেয়াদা তাদেরই সেই খাবার দাবার কিন্তু অপূর্বর জন্য বয়ে আনতো। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্যবস্তু যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসে অপূর্ব নিজেই কথা পাড়িল। সে কিন্তু আহারে বসে এবার নিজেই সেই কথা বলল। কি বলল? যে তাহার ঘরে কাল চুরি হইয়া গেছে। সমস্তই জানতে পারতো, অর্থাৎ সমস্তই চুরি হয়ে যেতে পারতো, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্তই বাঁচিয়াছে। তখন সে একে একে বলতে থাকলো যে উপরে একটা খ্রিস্টান মেয়ের জন্য তার শুধু টাকা কড়িটাই চুরি গেছে, আর বাকি সমস্ত কিছু বেঁচে আছে। সেই চোর তাড়াইয়া চোর তাড়াইয়া দরজা নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহৃত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়েছে। অর্থাৎ চোরকে সে তাড়িয়ে দিয়ে তালা দিয়ে রেখেছিল, এবং অপূর্ব যখন বাড়ি ফিরেছে সে কিন্তু অনাহত, তাকে ডাকা হয়নি, কিন্তু তার সত্ত্বেও সে এসে তার জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়েছে, সমস্ত ফর্দ করে দিয়ে নিখুঁত হিসাব করিয়া দিয়েছে। বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষে সেটা বিস্ময়কর। অর্থাৎ সে তলোয়ারকারকে একটু ব্যঙ্গ করেই বলার মতোই বলেছে যে কিন্তু তোমার মতো অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ সে তো অ্যাকাউন্টেন্ট, রামদাস তলোয়ারকার অ্যাকাউন্টেন্ট পেশায়, সে তাকে বলছে তোমার মতো অ্যাকাউন্টেন্টের পক্ষেও সেটা বিস্ময়কর যে এমনভাবে সে নিখুঁতভাবে সে হিসাবটা করে দিয়ে গেছে। অর্থাৎ বাড়ির কোন জিনিসটা চুরি গেছে আর কোন জিনিসটা আছে সেই সমস্ত হিসাবপত্র কিন্তু ওই খ্রিস্টান মেয়েটি অপূর্বকে করে দিয়েছিল। বাস্তবিক এমন তৎপর এত বড় কর্মকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর। অর্থাৎ বাস্তবিকভাবে এমন কর্মতৎপর এবং এমন কার্যকুশলা অর্থাৎ কাজে কুশল নিপুণ মেয়ে আর যে আছে তা মনে হয় না তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু, তাছাড়া সে আমার এত বড় বন্ধুর মতো কাজ করেছে, অসামান্য। এটা দেখে কিন্তু সে বিস্মিতই হয়েছিল। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত, বেশি দীর্ঘায়িত করলাম না। এর পরের পার্টে আমি সমস্ত বাকি বিষয়বস্তুটুকু আলোচনা করে দেব। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।